একা একাই মাথা নুয়ে হাসলো অয়ন। ফের চাইলো সামনে। এই মেয়েটাকে তার প্রথম ভালো লেগেছিল সেদিন ওর পকেট থেকে মানিব্যাগ চুরি করে। ওই পুরোটা দিন সাক্ষী একটা মেয়ে পকেটমারের কথা ভেবে ভেবে অয়নের সারা রাত সারা মুহূর্ত কেটেছিল। আর এরপর যখন ক্লাবে বউ সাজে অয়ন সেই মেয়েকেই দেখলো তখন ওর তেমন কিছু অনুভব হলো না। খারাপ লাগাটা ও ধরতেই পারলো না। কিন্তু তুষি যেদিন লাল শাড়িতে এক টুকরো পুতুল বইয়ের মতো এসে সামনে দাঁড়িয়েছিল, হৃদয়ের কম্পন সাগরের ওই পারে শূন্যের মাথায় ফেলে এসেছিল অয়ন। এখন সেই মেয়েকে ও হারায় কি করে? তুষির বেখেয়ালি মনোযোগ হঠাৎ পড়ল আয়নায়। চমকে পিছু ফিরল সহসা, অবাক হয়ে বলল, আপনি? অয়ন নড়েচড়ে দাঁড়ালো, গলা ঝেড়ে এগিয়ে আসে। উঠে দাঁড়ায় তুষি, জিজ্ঞেস করলো, কিছু বলবেন? কেন, এমনি আসতে পারি না? পারবেন না কেন? চেয়ার দেখে অয়ন বলল, বসতেও পারবো তাহলে? বসুন। বসলো অয়ন, বাক্সটা রাখলো সামনে, দু চোখ ছাপানো আনন্দ নিয়ে বলল, তোমার জন্য আনিয়েছি। এত তাড়াহুড়োয় বিয়ে হচ্ছে, সেভাবে কোনো আয়োজন না হোক। নতুন বউয়ের হাত তো মেহেদি ছাড়া ভালো লাগে না, তাই সন্ধেবেলা অর্ডার করেছিলাম। তুষি চুপ করে রইল। দাঁড়িয়ে থাকা মেয়েটার হাতটা হঠাৎ মুঠোর মাঝে তুলল অয়ন। তুষি আজ নড়ল না, হাত ছাড়াতে ছটফটও করল না, রইল অমন মূর্তি বনে। অয়ন নিজেই বলল, আমি জানি এভাবে রাতারাতি সব হয়ে যাচ্ছে বলে সামলে উঠতে তোমার একটু সময় লাগবে, তবে আই এম সো গ্ল্যাড যে তুমি বিয়েতে না করনি। একটু চিন্তায় ছিলাম এ নিয়ে, বাট বিলিভ মি তুষি, একবার বিয়ে হোক, তোমাকে আমি কোনোদিন আমার নামে একটা অভিযোগেরও সুযোগ দেব না। তুমি হয়তো বেস্ট পেডিয়াট্রিশিয়ান অয়ন আফসারকে চিনেছ, এরপর বেস্ট হাজবেন্ড অয়নকেও দেখবে। টাকা পয়সা ভালোবাসা এক বিন্দু কমতি হবে না কিছুর। তুষির বুকটা ফেটে গেল। অসহায় চোখ মেলে চেয়ে রইল মেয়েটা। অয়নের দৃষ্টি উতলে পড়ছে প্রেমে, চুইয়ে যাচ্ছে ভালোবাসায়, যার মাঝে কোনো খাদ নেই, কৃপণতা নেই। কিন্তু সব জেনে বুঝেও তুষিকে কঠিন হতে হবে, কষ্ট দিতে হবে এই মানুষটাকে। ও অপারগ, ওর কিছু করার নেই। খোলা দরজা দিয়ে ইউষা ঘরে ঢুকলো তখনই। ওই দুরন্ত কদম থামলো অয়ন তুষিকে এত কাছাকাছি দেখে। বুকটা থমকায় তার, থমকায় ক্ষণিকের হৃদস্পন্দন। অন্ধকার চেহারায় একবার দেখে নেয় অয়নের হাতে থাকা তুষির হাতটা, পরপরই সাইবেগে ঘুরে যায় পেছনে। ওর পায়ের শব্দে অয়ন হাত ছাড়লো, বসলো ঠিক হয়ে। ইউষা নিজেই বলল, সরি, আসলে আমি জানতাম না অয়ন ভাই এ ঘরে আছো, আমি বরং পরে আসবো। ও ছুটতে নিলে অয়ন বলল, দাঁড়া। থামলো মেয়েটা। অয়ন উঠে এলো। মেয়েলি শরীরে একটা ঝাঁকুনি উপহার দিতে পিঠ ছড়িয়ে কাঁধে হাত রাখলো ইউষার। প্রফুল্ল স্বরে বলল, তুষি, ও কিন্তু তোমার বোন হলেও আমার সব থেকে কাছের মানুষ, জানো? এই বাড়িতে অয়নের যদি নিজের বলে কেউ থাকে সেটা ইউষা, মাই লিটল চেরি। মেয়েটার চিবুক ছুঁয়ে একটু হাসলো অয়ন। দুজনের এক টুকরো নির্বাক চোখাচোখি হলো। ইউষার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল অয়নের দৃষ্টিজোড়া দেখে। কাছের মানুষ? তোমার মনে যদি এক টুকরো জমি পাই তবেই না কাছের মানুষ হতাম অয়ন ভাই। তা আর হলো কই বলো তো? তুষি অয়ন ইউষাকে পাশাপাশি দেখে হাসলো কেমন করে, বলল, দোয়া করি ইউষাই আপনার নিজের মানুষ হয়ে থাকুক। অয়নের ডাক পড়লো তখনই। সাইফুল ইসলাম ব্যস্ত স্বরে বললেন, অয়ন কই গেলি রে? চাচ্চু ডাকছে, শুনে আসি। ইউষা, তুই ওকে মেহেদি পরিয়ে দিস তো। তারপর ফিসফিস করে বলল, আমার নামটা তুষির হাতের তালুতে লিখে দিস, যেন দেখি বোঝা যায় ও অয়নের বউ। ইউষা মাথা নাড়ল, ঢোক গিলে ছোট্ট করে বলল, আচ্ছা। চপল পায়ে বেরিয়ে গেল অয়ন। তুষি খাটে বসে দুহাতের ভর রেখে মাথা নুইয়ে শ্বাস নেয় বড় করে। ইউষা ঠোঁটে হাসি টেনে পাশে এসে বসলো, বাক্সের দিকে তাকিয়ে বলল, বাপ রে, অয়ন ভাই যে কি পাগলামি করে না, এত মেহেদি কেউ একবারে কেনে? তারপর একটা কোণ নিয়ে তুষির পাশে বসলো সে, হাতটা নিয়ে বলল, দাও একটা সুন্দর ডিজাইন এঁকে দি। তুষি চুপচাপ চেয়ে রইল ইউষার মুখের দিকে। স্বাভাবিক থাকার কি নাটকটাই না করছে। ইউষা কোণ ঘুরিয়ে ঘুরিয়ে কত কি আঁকলো, মাঝে জায়গাও রাখলো একটু, এখানেই অয়নের নাম লিখবে। আচমকা মেহেদির কোণটা হাত থেকে নিয়ে গেল তুষি। ও অবাক হয়ে বলল, কি হলো? তোমার আঁকা ডিজাইন আমার পছন্দ হচ্ছে না, আমারটা আমি নিজে দেব। ইউষা ঠোঁট উল্টে বলল, তাহলে অন্য কিছু দিয়ে দেই? না, দেখি তোমার হাত দেখি। ইউষার হাতের তালুতে কোণ ছুঁয়ে বলল, আমি কত সুন্দর আঁকতে পারি দেখো। তা অবশ্য ভুল, তুষি ভালো মেহেদি দিতে জানে না, যা মনে এলো লতা পাতা এঁকে ফেললো তাই। ইউষা হাসলো ঠোঁট চেপে, তবে মানা করলো না। তখনই ওকে চমকে দিয়ে চটপট হাতের মাঝে একটা বড় সাইজের এ লিখে দিল তুষি। মুখটা থমকে বসলো ইউষার, মুছে গেল হাসি। ত্রস্ত হাত টেনে এনে বলল, কি করছো? কি করলাম? এটা কেন লিখলি? তুষি জিভ কেটে বলল, ও সরি, আসলে সারাদিন ওনার কথাই মাথায় ঘুরে বেড়াই তো, তাই ভুলে লিখে দিয়েছি, তুলে ফেলো। ইউষা বিমর্ষ মুখে টিস্যু নিয়ে মেহেদি তুলে ফেললো। হালকা হালকা ছাপ পড়লেও রং তো আর বসেনি, কিন্তু ভেতরটা অস্থির হয়ে পড়লো ওর। ফের সাবলীলতায় ফিরতে সময় লেগে যাচ্ছে। তুষি দীর্ঘশ্বাস ফেলে
হাসলো, বলল হঠাৎ, ইউষা কটা বাজে এখন? 11টা বোধহয়। তাহলে তুমি যাও, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। মা বললেন আজ তোমার সাথে ঘুমাতে। না, আমি তোমাকে বিছানায় নেব না, তুমি যাও, এখনই নিজের ঘরে যাও। ইউষা মলিন চোখে বলল, তুমি ইদানিং আমার সাথে এমন করছো কেন তুষি? আমাকে আর আগের মতো ভালোবাসো না, তাই না? না। ইউষার মন খারাপ হলো খুব। সত্যিই বাসো না? তুষি বিরক্ত হয়ে বলল, যাও তো ইউষা, আমার ঘুম পাচ্ছে বললাম না। ইউষার চোখ ছলছল করে উঠল, কষ্ট পেল ভীষণ। আস্তে করে বলল, যাচ্ছি। মাথা নুয়ে বেরিয়ে গেল মেয়েটা। তুষি দুর্বলের ন্যায় পিঠ খাটের কাঠে হেলিয়ে রাখলো। পরপর উঠে এসে দরজার ছিটকিনি তুলল। আলমারির উপর থেকে একটা মাঝারি সাইজের ব্যাগ নামিয়ে স্বার্থর কিনে দেয়া সেই সাদা গাউনটা ভরল ভাঁজ করে। তারপর বুক ফুলিয়ে জীবনের সেই চরম সিদ্ধান্তটা নিয়ে নিল আজ। রাত তখন গভীর, চারদিক অন্ধকারে মাখা। বাড়িতে কাল বিয়ে, কত মেহমানরা আসবেন। অনেকদিন পর নানু বাড়ির আত্মীয়রাও পা রাখবেন নিবাসে। বাড়ির কর্তাকর্তি প্রায় সকলেই সজাগ এখনো। হুটহাট এত রান্না বান্নার আয়োজন, ঘরদোর সাজানো নিয়ে ব্যস্ত তারা। ইউষা বারান্দার মেঝেতে শুয়ে আছে, মাথার নিচে বালিশ নেই, হিমের তোরে হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। অথচ মেয়েটা নিষ্প্রহ চোখ লেগে আছে নিকশ কালো আকাশের বুকে। দুটো কার্নিশ জলে ভেসে যাচ্ছে, ভিজছে তার ঘাড়ের চুল। মাঝে মধ্যে প্রচন্ড যন্ত্রণায় বুকের সাথে সাথে ভেঙে যাচ্ছে ওষ্ঠাধর। হঠাৎ চোখ মুছে উঠে বসলো ইউষা, ওড়না গায়ে পেঁচিয়ে চুল ঠিকঠাক করে গোটা মুখ ডলে বেরিয়ে এলো বাইরে। রয়ে শয়ে টোকা দিল অয়নের ঘরের দরজায়। মিনিটেই খুলল সে। ইউষা জানতো অয়ন ঘুমায়নি। কাল তো অয়ন ভাইয়ের আনন্দের দিন, তার ভালোবাসা পাওয়ার দিন। এত আগে কি আর ঘুম আসে? অয়ন বলল, ঘুমোসনি? ইউষার ভাঙা গলা, একটু ভেতরে আসবো? অয়ন অবাক হলেও সরে দাঁড়ালো সাথে সাথে। আয়। ঢুকলো ইউষা, তাকালো চারপাশে। ও বলল, কি হয়েছে? ইউষা চেষ্টা করলো অয়নের দিকে না তাকাতে। অগোছালো ভঙ্গিতে বলল, তো তোমার গিটারটা এখন লাগবে অয়ন ভাই, আমি একটু নিতাম। গিটার? এই এত রাতে গিটার দিয়ে কি করবি? ইউষা মাথা নুয়ে বিড়বিড় করলো, বাজাবো। তুই তো বাজাতে পারিস না। ও ঠোঁট টিপে চুপ করে রইল। এখন বুকের এত হাহাকার ছাপিয়ে কি বলবে ও? অয়ন প্রশ্রয়ে সুরে বলল, বাজাতে ইচ্ছে করছে? ঘাড় নাড়ল মেয়েটা। অয়ন দেয়ালের বুক হতে ঝুলতে থাকা গিটারটা নামিয়ে আনে। এটা স্বার্থর ছিল ওদের সেই ভার্সিটির দিনে। পরে ও আর ব্যবহার না করায় নিজের কাছে এনে রেখেছিল অয়ন। গিটার নিয়ে এগিয়ে আসতেই নিতে হাত বাড়ালো ইউষা। অয়ন বলল, আমি শিখিয়ে দিই, আয়, আমি পারবো। আয় তো। মেয়েটাকে টেনে এনে কাউচে বসলো অয়ন। গিটারটা কোলের ওপর দিয়ে বলল, এই তারে আঙ্গুল থাকবে আর এই দুটোতে আঙ্গুল প্রেস হবে। সাথে পাশে বসলো সে। কিন্তু ইউষা শুনল না। উত্তাল ঢেউয়ের মতো বুক কাঁপছে ওর। অয়নের পারফিউমের গন্ধ শরীরী উত্তাপ সব অনুভূতিদের আবার ছিঁড়ে খুঁড়ে বের করছে যেন। ভীষণ নার্ভাস হয়ে পড়ল ও। চেয়ে রইল অশান্ত চোখে। অয়ন ভ্রু নাচিয়ে বলল, কি বাজা? ইউষা কিছুই তো শোনেনি। ভুল আঙ্গুল ভুল তারে রাখলো। ও বলল, হয়নি ইউষা, এইভাবে, এই যে দেখ আমি যেভাবে দেখাচ্ছি। দুই পাশ থেকে মেয়েটার দুই হাত তুলে গিটারে রাখলো অয়ন। ইউষার ক্ষুদ্র শরীরটা মুহূর্তে বন্দী হলো ওর বাহুর মাঝে। পিঠের সাথে মিশলো তার বুক। ঘাড়ে এসে লুটিয়ে পড়লো ওর শ্বাস। থরথর করে উঠল ইউষার গোটা দুনিয়া। এলোমেলো হয়ে গেল সব। অয়ন গিটারে সুর ধরে বলল, গা ইউষা। গা কিছু। ইউষার ভেতরটা তো দুমড়ে মুচড়ে যাচ্ছে। অয়ন এত কাছে, এত। ও কি করবে? পালাবে? কোন দিক থেকে পালাবে? কোথায় লুকোবে? এই ঘনিষ্ঠতায় ওর জমিন আরো ধসে গেল। আরো ক্ষয়ে পড়ল বুকের কোষ। যে মানুষ ওর না, সে মানুষের ধারে কাছে থাকা ধারালো অস্ত্রের ঘা পড়ার মতো, বা তার চেয়েও নিদারুণ কিছু। অবসন্ন চিত্তে চোখ দুটো বুজে নিল সে। চিকন কণ্ঠ গলে ভেসে এলো এক করুণ সুর। ইউষার চোখে পানি নেই, কোটর জোড়া মরুর চেয়েও শুকনো। তবে ফ্যাকাশে মেদুর মুখখানা দেখে অয়নের কেমন যেন লাগে, অস্বস্তি হয়। তার উপর এই গান। জিজ্ঞেস করেই ফেলল সে, এরকম একটা গান গাইলি কেন ইউষা? মনের ব্যথায় বিকশ মেয়েটা নড়ে উঠল অমনি। চাইল ধ্যান ভেঙে। কি? অয়ন কিছু বলার আগেই চৌকাঠ ছাপিয়ে মেঝের ওপর একটা লম্বা দেহের ছায়া এসে পড়ল। নিঃশব্দে ঘরে ঢুকলো স্বার্থ। দুজনার মনোযোগ একসাথে বর্তালো সেদিকে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো অয়ন। অবাক হয়ে বলল, তুমি এখন? স্বার্থর চেহারায় ক্লান্তি, চোখ দুটো বসে গেছে, যেন বহু যুগ ঘুম হয়নি ওর। পোক্ত মুখটা কোমল বেশ। একবার ইউষার বিভ্রান্ত চেহারায় দেখল সে। বলল নরম সুরে, তুই ঘরে যা। বাধ্য মেয়েটা মাথা নুইয়ে যেতে নিল। অয়ন হাতটা টেনে ধরল ওর। চড়া কণ্ঠে বলল, ও কেন যাবে? তোমার কিছু বলার থাকলে ওর সামনেই বলো। ও যাবে কারণ ও ছোট। বড়দের সব ব্যাপারে ছোটদের রাখতে নেই। ইউষা বলল, সমস্যা নেই অয়ন
অয়ন ভাই, আমি যাই এখন। না, দাঁড়া তুই। আচ্ছা ভাইয়া, ইউষা ছোট, আর যাকে নিয়ে আমার সাথে হাঙ্গামা করছো, লড়াইয়ে নেমেছো, হিসেব করলে সে তো ইউষারও ছোট। তাহলে? ইউষার ভ্রু গুছিয়ে এলো, গাঢ় হলো কৌতূহল। দুটো বিস্মিত চোখ মিলে দুজনকে দেখলো এক একবার। ওরা কি তুষিকে নিয়ে কিছু বলছে? চোখ বুজে পরাস্ত শ্বাস ফেলল স্বার্থ। বুঝলো অয়ন কথা শুনবে না, সোজাসাপটা বলল, না আমি তোর সাথে হাঙ্গামা করছি আর না কোনো লড়াই। আমি সেটাই বলছি যেটা সবার জন্যে ভালো। অয়নের কথায় বিদ্রুপের শুরু। আচ্ছা তাই নাকি? স্বার্থ একই রকম কোমল গলায় বলল, দেখ অয়ন, তুই আমার ছোট ভাই, তোর সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে, কিন্তু আই এম হেল্পলেস। ফর গড সেক, তুষিকে বিয়েটা তুই করিস না। হেসে ফেলল অয়ন। ও জানতো ভাইয়ের থেকে এমন কিছুই শুনবে, কিন্তু ইউষা ভীষণ আশ্চর্য বনে বলল, কেন ভাইয়া বিয়ে করবে না কেন? অয়ন বলল, কেন আবার? ভাইয়া তুষিকে আশ্রয় দিতে এ বাড়ি এনেছিল, সেজন্য এখন সেই আশ্রিতা মেয়েটার ভালো থাকা মেনে নিতে পারছে না। খুব বেশি ইগোতে লেগেছে ভাইয়া। স্বার্থর মুখটা কঠিন হয়ে গেল। ফালতু কথা বন্ধ কর অয়ন। কিসের ফালতু কথা? তুমি আসলে চাইছোটা কি? তোমার কথায় আমি কেন বিয়ে ভাঙবো? হু আর ইউ? স্বার্থ দুই ভ্রু উঁচিয়ে বলল, হু আই এম? বাহ, তোর দেখছি দারুণ উন্নতি হচ্ছে, বড় হয়ে গেছিস অনেক। অয়ন বলল, ভাইয়া তোমার সাথে এভাবে কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু তুমি নিজের সীমায় থাকো। বারবার আমার আর তুষির মাঝে ইন্টারফেয়ার করতে আসছো কেন? তোর আর তুষির মাঝে? অয়ন, তুষি তোকে আদৌ পছন্দ করে কিনা জানিস? কখনো শুনেছিস ও কি চায়? ও আদৌ কাকে ভালোবাসে বলেছে কখনো? অয়ন সাথে সাথেই বলল, আমাকে বাসে। ও বলেছে? অয়নের মিথ্যে গর্ব সামান্য নিভে গেল অমনি। কমল তার চকচকে মুখ। স্বার্থ বাঁকা হেসে বলল, তুই নিজেও জানিস ও তোকে ভালোবাসে না, তাই এই বিয়ে হলে না ও ভালো থাকবে আর না তুই। তাহলে এরকম বাচ্চামো করছিস কেন? অয়ন মুখ শক্ত করে বলল, ভাইয়া আমি এ ব্যাপারে তোমার সাথে আর একটা কথাও বলবো না। তুমি এখন এসো। এর মানে তুই আমার কথা শুনবি না? না। স্বার্থ 2 সেকেন্ড চেয়ে রইল নিঃশব্দে, নিস্পন্দন চোখে। ফোঁস করে শ্বাস ফেলল। পরপর ভাইয়ের এক গালে চাপড়ে মুচকি হেসে বলল, দেন আম অলসো সরি অয়ন। ছেলেটা অবাক হয়। তবে কিসের সরি? কেনই বা সরি বলা? এসব ফিরতি প্রশ্নের আগেই বেরিয়ে গেল সে। অয়নের মেজাজ দফারফা করে সোজা নিজের ঘরের পথ ধরল। তখন স্থবির হয়ে চেয়ে রইল ইউষা। প্রশ্ন আর জিজ্ঞাসায় তার মাথার নিউরনেরা জট পাকিয়ে ফেলেছে। মেজ ভাইয়া কেন বিয়ে ভাঙতে বলছে? কেন? কিসের এত তোড়জোড় তার? ও হড়বড়িয়ে বলল, অয়ন ভাই, মেজ ভাইয়া কি এখন তুষিকে ভালোবাসে? ইগোবাজদের আবার ভালোবাসা? তুষিকে নিজের আশ্রিতা বানিয়ে এনেছিল, ও রানী হোক তা চাইবে কখনো? নিজের বিয়ে ভেঙেছে, এখন আমারটাও ভাঙতে উঠে পড়ে লেগেছে। ইউষার মনে খটকা লাগলো তাও। না, কোথাও ওর স্বার্থকে ঠিক লাগেনি আজ। তখন বসার ঘরেও এক অন্যরকম ভাইয়াকে দেখেছে সে, আবার দেখলো এখনই। ভাইয়ার মতো পাথুরে মানুষ কখনো কাউকে গুনতেও দেখেনি যাকে। সে আজ নিজের ছোট ভাইয়ের কাছে অনুনয় করলো বিয়ে না করতে। আবার তুষি কাকে ভালোবাসে সে নিয়ে এত জোর ভাইয়া কোথায় পেল? ইউষার মাথা খারাপ হয়ে গেল চিন্তার তোড়ে। হায় হায়, একটা বিয়ের জন্য তুষিকে জোর করে ও আবার 3টে জীবন নষ্ট করে দিচ্ছে না তো?